See my screen? Yes, ma'am. I can see your screen. Okay, so I think here everyone is the qualifiers for the second round, or all the participants for the competition? Yes, ma'am. Are the qualifiers or all the participants? Oh, no, ma'am. Actually, those are qualified to second round, and they all are present in this session. Okay. So great, congratulations to all of you. আমি বাংলা ইংলিশ মিলিয়ে বললে কারো কোনো প্রবলেম আছে? No, ma'am. ঠিক আছে ঠিক আছে। সো আমি যেটা বলবো যে হচ্ছে আমি মোটামুটি ডিটেলস গুলো দেখেছি। সো রিলি যারা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে, বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, অ্যান্ড কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আমি বলবো যে হচ্ছে যেভাবে সাপ্লাই চেনের জন্য যে সবার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করেছে, এইটা সবসময় সাথে রাখতে হবে, না হলে কিন্তু হচ্ছে ক্যারিয়ারে যে বা হচ্ছে প্রফেশনাল লাইফে যে তখন দেখা যায় ইন্টারেস্ট আস্তে আস্তে হারায় যায়। তো তখন দেখা যায় তখন বোরিং লাগতে শুরু করে, কাজ করতে ভালো লাগে না। বাট যদি একজন সাপ্লাই চেন মানে একজন সাকসেসফুল সাপ্লাই চেন প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে সবসময় নিজেকে আপডেট রাখতে, যে কি কাজ করছি, কিভাবে করছি, কিভাবে হচ্ছে জিনিসটা, কোন দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি। সো এই জিনিসগুলো সবসময় আপ টু ডেট থাকতে বলবো। সো বিফোর স্টার্টিং মাই প্রেজেন্টেশন, আমার এখানে আমি আমার নিজের সম্পর্কে একটু বলে নিই। আই হোপ যে একটা ব্রিফিং আপনারা সবাই পেয়েছেন, তারপরও আমি জাস্ট ছোট করে একটু বলছি। আমি রুবে সিদ্দিকা। সো আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য সাপ্লাই চেইন ম্যানেজার at International Committee of Red Cross. So it's a humanitarian organization, and here we support we support all the people who are displaced or who are victim for war or who are victim for any man-made disaster. So how is this different from other humanitarian organization? That ICRC's mandate is only working for the man-made disasters, which is like যে কোনো ধরনের যুদ্ধ হতে পারে, বা হচ্ছে যেমন রোহিঙ্গা রেসপন্সে যেটা হচ্ছে যে এটা কিন্তু একদম ডিরেক্ট কোনো যুদ্ধ না, বাট যেটা হয়েছে যে ওরা এখানে ডিসপ্লেস হয়ে চলে এসছে এবং ওদেরকে এখন দেয়ার লাইক একটা খুব আনসার্টেন সিচুয়েশন আছে, না ওরা বাংলাদেশের নাগরিক, না ওরা মায়ানমারের নাগরিক। সো এই জায়গাটাতে সাপোর্ট দেওয়া, এটা UNHCR প্লাস হচ্ছে ICRCর কাজ। তো আমি জাস্ট ছোট করে আইসিআরসিতে আমার আইসিআরসির অবজেক্টিভটা বললাম, এবং হচ্ছে এখানে আমি কি কাজ করি সাপ্লাই চেইনে। সো এই যে ডিসপ্লেসড পিপল অথবা যারা হচ্ছে এখন রিফিউজি যারা আছে, তাদের এন্ড টু এন্ড সাপোর্ট দেওয়ার জন্য যত কিছু দরকার হয় সবকিছু সাপ্লাই চেইন মেনটেন করার কাজটা আমার। So before working in ICRC, I have worked in a couple of industries. So firstly, I started my supply chain career with pharmaceutical with Sanofi Bangladesh, which is now known as Sinovac Pharma. Which is what is the new name? I forgot. Anyway, so যেটা এখন চেঞ্জ হয়ে গেছে, বেক্সিমকোর সাথে মার্জ হয়ে গেছে। সো আমি আমার সাপ্লাই চেনের ক্যারিয়ার শুরু করেছি সানোফি থেকে। সানোফিতে আমি 1.5 বছর মতো কাজ করেছি। ওখানে আমি সাপ্লাই চেন প্ল্যানিংটা দেখতাম। ওখানে সাপ্লাই চেন প্ল্যানিং বলতে একদম ডিমান্ড ফোরকাস্টিং থেকে শুরু করে র মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ গুডস, ওয়্যার হাউজিং পর্যন্ত পুরো চেইনটা আমাকে মেনটেন করতে হতো। সো বলবো আমার সাপ্লাই চেনের হাতে খড়ি সানোফিতে থাকতে। So I started learning about supply chain from there, and the people working over there. Then I had opportunity to learn from Epix as well. So then I moved to Avery Dennison, which is a packaging and label industry.
সো এভারি ডেনিসনে আমি ডিমান্ড প্ল্যানিং এ কোর ডিমান্ড প্ল্যানিং এ কাজ করতাম। যদিও আমি এভারি ডেনিসনে কাজ শুরু করেছিলাম হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং থেকে। ক্যাপাসিটি প্ল্যানিংটাও সাপ্লাই চেইন প্ল্যানিং এরই একটা পার্ট। ক্যাপাসিটি প্ল্যানিংটা থেকে যেটা করা হয় সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিংটা করা হয়। আর দেন আই সুইচ টু ডিমান্ড প্ল্যানিং। সো ডিমান্ড প্ল্যানিং এ আমার কাজ করতে সব সময় খুব ভালো লাগতো, একটা কোর প্ল্যানিং এর জায়গা। সো আমি এভারি ডেনিসনে অলমোস্ট 3 ইয়ার্স কাজ করেছি। Then I moved to Food Panda. সো ফুড পান্ডাতে আমি দেখতাম পান্ডা মার্টের সাপ্লাই চেইনটা, পান্ডা মার্টের একদম এন্ড টু এন্ড সাপ্লাই চেইন আমি দেখতাম। একদম হচ্ছে সাপ্লায়ারের থেকে শুরু করে, দ্যাট মিনস এফএমসিজি যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখান থেকে সবকিছু ইনহাউস করা থেকে শুরু করে একদম আমাদের এন্ড কাস্টমার পর্যন্ত ডিস্ট্রিবিউশন, এই পুরো সাপ্লাই চেইনটা আমি দেখতাম। So, and last year in 2022, I moved to ICRC because I wanted to explore humanitarian side as well. So, আমি যেটা বললাম যে অনেকগুলো ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স আমার আছে, অ্যান্ড আমার গ্রাজুয়েশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ। আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। Then I have done my master's in development studies. There I grew my interest to work in the humanitarian sector. So this is a brief about myself, and আজকে সেশনটা আমি একটু ইনফর্মালি রাখবো। সো যার যখন কোনো কোয়েশ্চেন থাকবে আমি বলবো যে জাস্ট রেজ ইউর হ্যান্ড, ইউ ক্যান ইন্টারাপ্ট মি অ্যাট এনি পয়েন্ট, নো নিড টু ওয়েট ফর দ্য প্রেজেন্টেশন টু এন্ড আপ, অ্যান্ড ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন্স। সো লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ এফএমসিজি। সো এখানে যেহেতু সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো আমি আপনাদের থেকে একটু জানতে চাইবো যে এফএমসিজি বলতে আপনারা কি বুঝেন, এফএমসিজি তে মানে কি ডিফারেন্ট অন্য অন্য ইন্ডাস্ট্রি থেকে? এনিওয়ান? এনিওয়ান ওয়ান্ট টু অ্যানসার? বেসিক্যালি যে প্রোডাক্টস গুলা খুবই ডে টু ডে লাইফে কুইকলি সেল আউট হয়ে যায় আর কি, সেগুলা আই থিঙ্ক ওটার জন্য ইনভেন্টরি তেমন একটা হোল্ড করা লাগে না। খুব দ্রুত ফাস্ট মুভিং যে প্রোডাক্ট গুলা থাকে সেগুলোকে আমরা মোস্টলি এফএমসিজির ভিতরে ইনক্লুড করি। অ্যাজ এক্সাম্পল ভেজিটেবলস, মিল্ক, ব্রেড স্টাফ। ওকে, সো এনিওয়ান এলস? থ্যাংক ইউ ইশরাক। Thank you. Anyone else? Yes, I'm here. So FMCG হচ্ছে ওই প্রোডাক্ট অথবা ওই সার্ভিসগুলোকে বোঝায় যেগুলো হচ্ছে আমরা ডে টু ডে লাইফে আমাদের হাউস হোল্ডে ব্যবহার করে থাকি। সেটা হতে পারে আমাদের সোপ অ্যান্ড হচ্ছে কাইন্ড অফ শ্যাম্পু অ্যান্ড দিস কাইন্ড অফ প্রোডাক্টস অর এনি আদার সার্ভিসেস যেটা আমরা রেগুলারলি ইউজ করি আর কি। ওকে, আর কেউ কিছু অ্যাড করতে চাই? কোন একটা প্রোডাক্ট যেটা আমরা ট্রাই করতেছি নিতে, বাট সেটার জন্য আমাদের আগে থেকে অর্ডার করতে হচ্ছে না, আমাদের আর্জেন্ট দরকার, দেন আমরা আর্জেন্ট এটা কোনো আশেপাশে কোনো একটা শপ থেকে আমরা কালেক্ট করে নিলাম। আচ্ছা, সো আমি আর কেউ কিছু কি অ্যাড করতে চাই? আদারওয়াইজ আই উইল কন্টিনিউ। আমি অ্যাড করতে চাই। হ্যাঁ, শিওর। এফএমজি প্রোডাক্ট গুলি মেইনলি খুব দ্রুত সেল করা যায়, প্লাস রিলেটিভলি কস্ট অনেক লো হয়, আর এটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, লাইক ডেইরি প্রোডাক্ট গুলি। ওকে, আমি বলবো যে ইউ আর পার্শিয়ালি কারেক্ট, বিকজ দ্রুত নষ্ট হয়ে যায় এটা প্রোডাক্ট লাইফ সাইকেলটা doesn't classify as FMCG, because যদি ডেইরি প্রোডাক্টের কথাই বলি, যেটা বললেন যে ডেইরি প্রোডাক্ট খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বাট at the same time we have soap, shampoo, these kind of products which has not less than 2 years of shelf life. So এই পুরোটা কারেক্ট না, বাট ফার্স্ট যে পয়েন্টটা বললেন যে হচ্ছে খুব তাড়াতাড়ি টার্নওভারটা খুব কুইক হয়, আর সেকেন্ড যেটা ছিল যে লো কস্ট। সো লো কস্ট বলতে কি বোঝাচ্ছে, যে লো কস্টের ক্ষেত্রে, সো লেট মি গো টু দ্য নেক্সট স্লাইড।
তো এখানে যেমন হচ্ছে আমি 4টা মেইন পয়েন্ট বলেছি, যেটা হচ্ছে ফার্স্ট কুইক টার্নওভার। কুইক টার্নওভার মিনস যে হচ্ছে এই প্রোডাক্টের যেই ডিস্ট্রিবিউশন লাইফ সাইকেলটা সেটা খুব শর্টার হয়। দ্যাট মিনস যে হচ্ছে প্রোডাক্টটা আমি যখন প্রোডাকশনে যাচ্ছি, প্রোডাকশন থেকে এটা আমার ডিস্ট্রিবিউটর পর্যন্ত, যে আমার এন্ড কাস্টমার পর্যন্ত যাওয়া পর্যন্ত, সেটা খুব শর্ট একটা টাইম ফ্রেমে হয়। যেমন হতে পারে আমার একটা সাবান তৈরি করতে আমার দেখা যাচ্ছে যে মোস্টলি 1 থেকে 2 দিন প্রোডাকশন টাইম যায়, অ্যাপার্ট ফ্রম র ম্যাটেরিয়াল সোর্সিং অ্যান্ড আদার থিংস। সো এটা প্রোডাকশনের পরে এটা ডিস্ট্রিবিউট হতে দেখা যায় যে সাবানের শেলফ লাইফ মোস্টলি 1.5 থেকে 2 বছর সময় থাকে। সো এর মধ্যে এই জিনিসটা এন্ড কাস্টমারের কাছে যে খুব কম দেখা যায় যে এই জিনিসটা এক্সপায়ার হচ্ছে। তো এইটা হচ্ছে যে আমার কাস্টমার টার্নওভার, এই প্রোডাক্টের টার্নওভারটা খুব ফাস্ট হয়, যে হচ্ছে আমি যে কোনো জিনিস খুব ফাস্ট মুভিং হয়। যেমন নট অনলি সাবান, যে কোনো বিস্কিট হতে পারে, ফুড হতে পারে, জুস হতে পারে, এনিথিং। সো নেক্সট পয়েন্ট হচ্ছে রিলেটিভলি লো কস্ট। রিলেটিভলি লো কস্ট কেন হচ্ছে, যে এই জিনিসগুলো প্রোডাকশন কস্টটা লো হতে হয়, আদারওয়াইজ জিনিসটার টার্নওভার আমি কুইক টার্নওভার করতে পারবো না, কারণ একটা ক্যাপিটাল টার্নওভারের একটা ব্যাপার আছে। আমার যদি জিনিসটার লো কস্ট না হয়, জিনিসটা খুব হাই কস্ট বা এক্সপেন্সিভ হয়, তখন দেখা যায় যে আমার ক্যাপিটালটা আটকে যাচ্ছে, যদি কস্টটা বেশি হয়ে যায়। সো এই কারণে এই জিনিসটা রিলেটিভলি লো কস্ট হয়। দেন কি দেখতেছি আমরা কনজিউমেবলস এর মধ্যে কি পড়তেছে, যে হচ্ছে আমার হাউস হোল্ডের যাবতীয় যা কিছু লাগে। কেউ একজন বলছিলেন যে হচ্ছে আমার যে জিনিসটা দরকার হয় আমি যে দোকান থেকে যে নিয়ে আসি, সো আমার হাউস হোল্ডের রিলেটেড যাবতীয় যা কিছু লাগে, মোটামুটি কনজিউমেবলস যা আছে সবকিছুই এফএমসিজির আন্ডারে পড়ছে। দেন পার্সোনাল কেয়ারের মধ্যে কি বলছে, এটা পার্সোনাল কেয়ারের এই সেগমেন্টটার মধ্যে যেমন সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ হতে পারে, দেন এনি ক্লিনিং এসেনশিয়ালস হতে পারে। তো এভরিথিং পার্সোনাল কেয়ার রিলেটেড সবকিছু এফএমসিজির মধ্যে পড়ছে। দেন আসতেছে ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে কি হতে পারে, যে কোনো প্যাকেজড গুডস। সো এফএমসিজির আরেকটা নাম হচ্ছে যে কনজিউমার প্যাকেজ গুডস, সো সিপিজি, এটা এই নামেও অনেক দেশে পরিচিত। সো সিপিজি ইন্ডাস্ট্রিও এটাকে বলা হয়, কনজিউমেবল প্যাকেজ গুডস, এটা হচ্ছে এফএমসিজির আরেকটা নাম। সো কনজিউমেবলস যা কিছু আছে মোটামুটি সবকিছুই এফএমসিজির আন্ডারে পড়ছে। দেন যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে ওয়েল এস্টাবলিশ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এটা বলতে কি বোঝায়, আপনি যে বলছেন যে আমি পাশের দোকান থেকে যে নিয়ে আসতেছি, সো এই পাশের দোকান থেকে যে নিয়ে আসার জন্য আমার যেটা দরকার, যে আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা খুব স্ট্রং হতে হয়। আদারওয়াইজ আমি পাশের দোকানে যে জিনিসটা যে পাবো সেটার কোনো গ্যারান্টি কিন্তু আমার কাছে নেই। সো এই জিনিসটা আমার পাশের দোকানের এভেলেবিলিটি এনশিওরটা করার জন্য আমার এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা খুব ভালোভাবে স্টাবলিশ হতে হয়। সো এটা হচ্ছে মেইনলি এফএমসিজির 4টা ভাইটাল পয়েন্ট, যেই ক্রাইটেরিয়াগুলো মিট করলে আমরা সেই প্রোডাক্টগুলোকে এফএমসিজি প্রোডাক্ট বলতে পারি। মুভিং ফরওয়ার্ড, এখন আমি যদি বলি যে এফএমসিজি সাপ্লাই চেইন এবং অন্য সাপ্লাই চেইনের মধ্যে কি ডিফারেন্স। অন্য সাপ্লাই চেইন বলতে আপনি বলতে পারেন যে সার্ভিস রিলেটেড যে সাপ্লাই চেইন আছে, বা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড আর গার্মেন্টস রিলেটেড যে সাপ্লাই চেইন আছে, এখানে কি ডিফারেন্স হতে পারে? এনিওয়ান? কেউ কিছু অ্যাড করতে চাই, কেউ কিছু বলতে চাই? আপু এটা কি এমন যে গার্মেন্টস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আরো কম কি কম স্কিলফুল, যেটা কম্পারেটিভলি ভালো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হয় এফএমসিজির ক্ষেত্রে? এই ডিফারেন্স না, ডিফারেন্সটা আসলে এরকম না। ডিফারেন্সটা হচ্ছে একটু অন্যরকম। গার্মেন্টস এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা মোস্টলি হয় হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বেসড। যেমন হচ্ছে গার্মেন্টসে আমার র ম্যাটেরিয়াল গুলো ইম্পোর্ট করতে হয় এবং আমার ফিনিশ গুডসটা এক্সপোর্ট করতে হয়। হ্যাঁ, সো এখানে যেটা হচ্ছে যে আমার লোকাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা অত স্ট্রং হওয়া লাগে না, বাট ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা মানে কম্পারেটিভলি বেশি স্ট্রং হতে হয় কম্পেয়ার টু এফএমসিজি। আর এফএমসিজি যেটা হয় যে এফএমসিজিতে আমার
একটা সাপ্লাই সাইড থাকবে, একটা ডিমান্ড সাইড থাকবে, আর এর মাঝখানে পুরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা নর্মালি লোকাল হয়। মানে সাধারণত আমরা বলি যে একটা লোকাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চ্যানেল তৈরি করতে হয় এফএমসিজি তে সবসময়। সো এখানে যদি আমি দেখি যে ফার্স্টেই আসবে আমাদের সাপ্লাই, সাপ্লাই যেটা হচ্ছে আমার র মেটেরিয়াল সাপ্লাই, র মেটেরিয়াল সাপ্লাই এর পরে আসবে আমার ম্যানুফ্যাকচারিং। আমার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকতে হবে, সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মধ্যে আমি যেই কনজিউমেবলস গুলা আমি মার্কেটিং করতে চাই বা হচ্ছে সেল করতে চাই সেই সবকিছু আমি ম্যানুফ্যাকচার করব। দেন হতে পারে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওয়্যার হাউসিং। সো আমার একটা নিজের ডিস্ট্রিবিউশন সেন্টার থাকতে পারে, একটা ওয়্যার হাউস থাকতে পারে, অরেলস আমি এটাকে থার্ড পার্টি আন্ডারেও দিতে পারি। অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিংটাও থার্ড পার্টির আন্ডারে করে। যেমন আমি যদি বলি যে হচ্ছে ইউনিলিভারের বেশ কিছু প্রোডাক্টস আছে যেটা থার্ড পার্টি থেকে ম্যানুফ্যাকচার করে, বাট ইউনিলিভারের আন্ডারে এটা সেল হয়। দেন আমার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওয়্যার হাউসিং এর পরে যেটা আসতেছে রিটেল। রিটেলটা কোনটা? রিটেলকে আমরা বলছি যে হচ্ছে এটা হলো আমার সেকেন্ড টিয়ার কাস্টমার। সেকেন্ড টিয়ার কাস্টমার বলতে হচ্ছে যে আমার যে কোনো ডিস্ট্রিবিউটর যদি থাকে, যে সাপোজ আমি কোকাকোলার জন্য যেমন হচ্ছে আমি কোনো একটা ডিস্ট্রিবিউটর আইবিপিএল, আমি কোকাকোলার জন্য আইবিপিএল কে হায়ার করলাম ডিস্ট্রিবিউটর হিসেবে। সো আইবিপিএল আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ম্যানেজ করবে। সো এটা হচ্ছে আমার রিটেইলারের কাছে আবার গুডস গুলা পৌঁছে দিবে। রিটেইলার করা হচ্ছে যে কোনো মম অ্যান্ড পপ শপ, যেমন আমার যে কোনো মুদি দোকান, আমার বাসার নিচের দোকান হতে পারে, যে কোনো সুপার শপ হতে পারে। সো এই মুদি দোকান বা হচ্ছে এই রিটেইল সেক্টরটাকে এখন আবার আমরা দুইটা ট্রেডে ভাগ করছি। একটা হচ্ছে মডার্ন ট্রেড, একটা হচ্ছে ই কমার্স, আর একটা হচ্ছে ট্রেডিশনাল। ট্রেডিশনাল যেটা হচ্ছে যে আমার এই যে যেটা হচ্ছে মুদি দোকান, এটা হচ্ছে আমার ট্রেডিশনাল রিটেইলার। তারপর মডার্ন ট্রেডের মধ্যে কোনটা আসছে? মডার্ন ট্রেডের পার্টটা হচ্ছে আমার এই যে স্বপ্ন, আগোরা, সুপার শপ বেস যেগুলো আছে, যেখানে সুপার শপে আপনি সবকিছু একসাথে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মডার্ন ট্রেড। আর ই কমার্স বলতে কোনটা বোঝায়? চাল ডাল বা হচ্ছে প্যান্ডামার্ট, এখান থেকে আমি যে প্রোডাক্টস গুলো পাচ্ছি এটা হচ্ছে আমার ই কমার্স বা কুইক কমার্স। সো এখান থেকে যাচ্ছে আমার এন্ড কাস্টমার বা কনজিউমারের কাছে। সো কনজিউমার হচ্ছে আমরা, যে আমরা দোকানে যাচ্ছি, দোকান থেকে কিনে নিয়ে আসতেছি। সো দ্যাটস আওয়ার কনজিউমার পার্ট, এন্ড কাস্টমার। তো আমি নিচের সাইডটাতে যদি দেখি, সাপ্লাই সাইডে আমার দুইটা বা তিনটা টিয়ারের সাপ্লায়ার থাকতে পারে। ফার্স্ট টিয়ার সাপ্লায়ার, সেকেন্ড টিয়ার সাপ্লায়ার। সাপোজ এরকম হতে পারে যে আমি র মেটেরিয়ালটা একজনের কাছ থেকে সোর্স করছি, একটা সেমি ফিনিশড র মেটেরিয়াল আমার লাগছে। যে এমন হতে পারে যে আমার একটা প্রোডাক্ট বিস্কিট তৈরির জন্য ফার্স্টে আমার গম তৈরি দরকার হচ্ছে। সো গমের যে সাপ্লায়ার হবে সে হচ্ছে আমার সেকেন্ড টিয়ার সাপ্লায়ার যাবে। তারপর গম থেকে আমার আটা হয়তো আরেকজন আমাকে দিচ্ছে, বা ময়দা আমাকে আরেকজন দিচ্ছে, তো সেটা যাবে আমার ফার্স্ট টিয়ার সাপ্লায়ার। এখান থেকে আমার এখানে যখন ময়দা আসছে, আমি ময়দা থেকে বিস্কিট বানাচ্ছি। সো এই ম্যানুফ্যাকচারিং পার্টটা আমার। সো এইটা হচ্ছে আমার সাপ্লাই সাইড চলে যায়। দেন আসছে আমার ডিমান্ড সাইড। ডিমান্ড সাইডে যেটা বললাম যে ফার্স্ট টিয়ার কাস্টমার যেটা হতে পারে আমার ডিস্ট্রিবিউটর, দেন সেকেন্ড টিয়ার কাস্টমার যেটা হতে পারে আমাদের রিটেইলার যারা আছে, এবং দেন এন্ড কাস্টমার। সো এটা হচ্ছে একটা এফএমসিজি সাপ্লাই চেনের কি বলবো যে হচ্ছে মোরলেস একটা সবার জন্য সেম একটা হচ্ছে। কেউ একজন হ্যান্ড রেজ করেছে, আজমান। ইয়েস প্লিজ। হ্যালো আজমান, কি কিছু বলতে চাচ্ছেন নাকি? আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন জি, ছিল। বলেন। তাহলে বলেন। এটা অনেকটা ট্রেডিশনাল সাপ্লাই চেনের মতো মনে হচ্ছে। এখানে তো আদার সাপ্লাই চেন আর এটার মাঝে মানে এক্সাক্ট পার্থক্যটা কোথায় অ্যাকচুয়ালি? এটাই বললাম যে এক্সাক্ট পার্থক্যটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, এক্সাক্ট পার্থক্যটা হচ্ছে আমার টাইম লাইনে, আমার লিড টাইমটা কতদিন, আমার প্রোডাকশন লিড টাইমটা কতদিন, আমার জিনিসটা আমার কাস্টমারের কাছে পৌঁছাতে আমার কত সময় লাগছে। সেই 4টা পয়েন্টই কিন্তু আগের স্লাইডে আমি বলে আসছি যে আমার এফএমসিজি তে কি ডিফারেন্স আছে। কারণ মেইন সাপ্লাই চেনের যে কি পয়েন্ট গুলো আছে, যে আমার একটা সাপ্লাই থাকবে, একটা ডিস্ট্রিবিউটর থাকবে, একটা ডিমান্ড, মানে একটা সাপ্লাই থাকবে, একটা ডিমান্ড থাকবে, একটা ডিস্ট্রিবিউটর থাকবে, একটা এন্ড কাস্টমার থাকবে। এই ফান্ডামেন্টাল পয়েন্টস গুলো কিন্তু সব সাপ্লাই চেনে সেম। সেটা হোক আমার ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেন, সেটা হোক আমার রিটেল সাপ্লাই চেন, সেটা হোক আমার আরএমজি সাপ্লাই চেন। তো সবগুলো সাপ্লাই চেনে এই
ফান্ডামেন্টাল জিনিসগুলো সেম থাকবে। যখন চেঞ্জ আসে হচ্ছে আইদার ডিস্ট্রিবিউশন সাইডটাতে চেঞ্জ হয়, অথবা ম্যানুফ্যাকচারিং সাইডটাতে চেঞ্জ হয়, অথবা সাপ্লাই সাইডটাতে চেঞ্জ হয়। সো এরকম সেগমেন্টেড চেঞ্জেস হয়, এরকম না যে আমার পুরো সাপ্লাই চেইন মডেলটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ সাপ্লাই চেইনের মডেল তো আমার ফিক্স, আমার সাপ্লাই সাইড থাকবে, ডিমান্ড সাইড থাকবে, এন্ড কাস্টমার থাকবে। এটা হচ্ছে সাপ্লাই চেইনের ফান্ডামেন্টাল। সো এই জিনিসটা কখনো চেঞ্জ হবে না। Am I clear? জি আপু। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। এখন আমি যদি হচ্ছে আরেকটু ডিগ ডাউন করি যে আমার এফএমসিজি সাপ্লাই চেইনের কম্পোনেন্ট গুলা কি হতে পারে। সো এখানে ফর এক্সাম্পল আমি একটা জুস বা হচ্ছে যে কোনো একটা ড্রিঙ্কস এর একটা এক্সাম্পল দেখিয়েছি, যেখানে হচ্ছে আমার একটা আউটবাউন্ড লজিস্টিক্স থাকে, এটা হচ্ছে আমার আউটবাউন্ড লজিস্টিক্স, দেন একটা ইনবাউন্ড লজিস্টিক্স থাকে, দেন একটা ইন্টারনাল লজিস্টিক্স থাকে। সো এখানেই হচ্ছে চেঞ্জেসটা আসে। সো আউটবাউন্ড লজিস্টিক্সটা কি হচ্ছে, যে এখানে হচ্ছে আমি সবকিছু সোর্স করছি, এটা হচ্ছে আমার সাপ্লাই সাইড। সাপোজ যেমন এখানে ফার্স্টে আসতেছে একটা ফার্ম থেকে আমি ফ্রুটস নিচ্ছি, ফ্রুটস থেকে জুসিং হচ্ছে, জুসিং এর পরে এইটার ব্যাটিং প্ল্যান্টটা হচ্ছে, দেন আসতেছে আমার বটল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সো বটল ম্যানুফ্যাকচারিংটা আমি ইন হাউসও করতে পারি, অথবা আমি থার্ড পার্টি থেকেও নিতে পারি। সো এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমি থার্ড পার্টি থেকে নিচ্ছি। সো এটা আমি থার্ড পার্টি থেকে, যে কোনো একটা বটল কোম্পানি থেকে আমি বটলটা সোর্স করছি। দেন কি থাকছে যে আমার আদার্স কি কি লাগবে, যে হচ্ছে আমার লেবেল প্রিন্টার লাগবে, এখানে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং, বটলের ক্যাপ ম্যানুফ্যাকচারিং এর একটা ব্যাপার থাকতে পারে, লেভেলের জন্য আমার পেপার লাগবে, পেপারের জন্য আমার ট্রি মানে যাদের গাছ টাছ আছে তারা গাছ থেকে কাঠ নিয়ে পেপারটা বানাবে। সো এই পুরো পার্টটা যাচ্ছে আমার আউটবাউন্ড লজিস্টিক্স, এটা কিন্তু আমার হাতে না, এটার জন্য আমি থার্ড পার্টি বা আউটবাউন্ড লজিস্টিক্স এর জন্য আমি আমার সাপ্লাই সাইডে ডিপেন্ডেন্ট। দেন আসছে আমার ইনবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্সে কি হচ্ছে, যে আমার ফোকাল ফার্ম বলতে আমি যার থ্রুতে ডিস্ট্রিবিউট করতে চাই, বা হচ্ছে আমি কোনো কিছু একটা আউটসোর্স করলাম যে আমার ডিস্ট্রিবিউশনটা অমুক একটা কোম্পানি দেখবে। এখন অনেক 3PL কোম্পানি আছে, 3PL কোম্পানি বলতে আমরা বুঝাই হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক্স। সো থার্ড পার্টি লজিস্টিক্স এখন অনেক কোম্পানি আছে, তারা ন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টটা দেখে, এটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স। এখানে হতে পারে আমি ইম্পোর্ট করছি কোনো কিছু আউটবাউন্ডের পার্টে, যে কোনো কিছু আমি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। ইনবাউন্ড লজিস্টিক্সে আমার ইন কান্ট্রি যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা, সেটা আমাকে স্ট্রং করতে হবে। এই ইনবাউন্ড লজিস্টিক্স এর পরে যাচ্ছে ইন্টারনাল লজিস্টিক্স। সাপোজ আমাকে আইবিপিএল আমি যদি বলি, আইবিপিএল আমাকে খুলনা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমার প্রোডাকশন ফ্যাসিলিটি থেকে, আমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে খুলনায় নিয়ে গেল। খুলনায় নিয়ে যাওয়ার পরে এখন আমাকে তো খুলনার দোকানগুলোতে ডিস্ট্রিবিউট করতে হবে। সো এই ডিস্ট্রিবিউশন পার্টটাকে বলা হয় ইন্টারনাল লজিস্টিক্স। সো এই লজিস্টিক্স পার্টটাতেই মেইনলি এফএমসিজিতে ডিফারেন্সটা আসে। এখন এই লজিস্টিক্স পার্টটা আরেকটা কোন ইন্ডাস্ট্রির সাথে সিমিলার সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে এখন ই কমার্স বা কুইক কমার্স যেটা আছে, সেটার সাথে এই পার্টটা খুব বেশি সিমিলারিটিস আপনারা পাবেন। যখন আপনারা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করবেন, তখন দেখবেন যে এই সিমিলারিটিস গুলো আপনারা খুঁজে পাচ্ছেন, যে হচ্ছে আপনার ই কমার্সের সাথে কুইক কমার্সের সাথে খুব বেশি সিমিলার। কারণ হচ্ছে এফএমসিজি ই কমার্স কুইক কমার্সের একটা পার্ট, কারণ ই কমার্স কুইক কমার্সে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন, এফএমসিজি প্রোডাক্ট গুলাও পাবেন। তো আমি যদি হচ্ছে এখন একটু সাপ্লাই চেইন, এফএমসিজি সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ গুলা দেখি। সো এই চ্যালেঞ্জ গুলো আমি বলবো যে হচ্ছে নট অনলি এফএমসিজি সাপ্লাই চেইন, মোরলেস সব সাপ্লাই চেইনেই আছে, বাট এফএমসিজি সাপ্লাই চেইনে এগুলো ক্রুশিয়াল। যদি ফার্স্ট পয়েন্ট আমি বলি, সাপ্লাই চেইন সোর্সিং। একটা কিছুদিন আগে একটা হচ্ছে বেশ অনেকগুলো মানুষকে নিয়ে একটা রেসপন্ডেন্ট নিয়ে একটা সার্ভে করা হয়েছে। সেই সার্ভেতে দেখা গেছে 44% মানুষ বলেছে যে বিগেস্ট সাপ্লাই চেইন ইস্যু ফর এফএমসিজি হচ্ছে আমার সাপ্লাই চেইন সোর্সিং, যে আমার র ম্যাটেরিয়ালস গুলো বা আমার প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে আমি সোর্স করছি, সেই সাপ্লাই সোর্সের ডিপেন্ডেন্সিটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এই জিনিসটার উপর ডিপেন্ডেন্সি এত বেশি থাকে যে আমার প্রোডাকশন হবে কি হবে না, আমার ক্যাপাসিটি কতটুকু প্ল্যান করতে হবে, সবকিছু ডিপেন্ড করছে আমার এই সোর্সিং পার্টটার উপরে।
দেন আমি যদি পরের টা দেখি, সেটা হচ্ছে প্রোডাক্ট কস্ট কনসার্ন। সো প্রোডাক্ট কস্ট কনসার্ন বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে যেমন হচ্ছে আমরা সার্ভেটাতে দেখেছি 33% মানুষ বলেছে যে প্রোডাক্ট কস্ট কনসার্নটা হচ্ছে সাপ্লাই চেনের আরেকটা গ্রেটেস্ট ইস্যু। সো এখানে আসলে কি বোঝানো হচ্ছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, কারেন্টলি ইনফ্লেশন খুব বেশি হচ্ছে। সো যেটা হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস খুব বেশি ফ্লাকচুয়েট করছে। সো প্রোডাক্ট প্রাইস যখন ফ্লাকচুয়েট করে, মিনস আমার র মেটেরিয়ালের প্রাইস যখন ফ্লাকচুয়েট করে, তখন কি হবে, আমার প্রোডাকশন কস্টটাও অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। কিন্তু আমি যখন একটা বাজারে কাঁচা বাজার যখন করতে যাই, তখন আজকে 5 টাকা বাড়লো, কালকে 10 টাকা কমলো, এটাতে কিন্তু আমার খুব বেশি বদার করে না। বাট যখন আমি একটা কনজিউমেবলস কোনো কিছু কিনতে চাচ্ছি, সাপোজ কোনো একটা শ্যাম্পু কিনতেছি, শ্যাম্পু কেনার সময় কিন্তু আমি যখন দেখবো যে আজকে প্রাইসটা হচ্ছে 250 টাকা, কালকে প্রাইসটা হয়ে যাচ্ছে 350 টাকা, তো তখন কিন্তু এই জিনিসটা আমাকে অনেক বেশি বদার করবে। আবার এই যে আমি ব্যাচ ওয়াইজ প্রোডাকশনের একটা যে ডিফারেন্ট কস্ট আসতেছে র মেটেরিয়ালের কস্টের উপর ডিপেন্ড করে, সেটার সাথে আবার কি হচ্ছে যে সাপোজ আমার একটা ব্যাচের প্রোডাক্ট আছে 100টা, সেটার প্রাইস ছিল আমার 250 টাকা। এখন নতুন ব্যাচ প্রোডাকশনে যে আমি দেখলাম যে আমার এখন প্রোডাকশন কস্টে সবকিছু মিলে, আমার রেভিনিউ মিলে, আমার ডিস্ট্রিবিউশন কস্ট সবকিছু মিলে আমার হয়ে যাচ্ছে সেটা 350 টাকা। সো এই 350 টাকাতে আমি যখন সেকেন্ড ব্যাচ বানাবো, আমার যদি ফার্স্ট ব্যাচের প্রোডাক্ট কিছু থেকে যায়, সেটা সেল আউট না হওয়া পর্যন্ত আমি সেকেন্ড ব্যাচ কিন্তু রিটেলারের কাছে দিতে পারবো না। কারণ রিটেলারের কাছে দিলে তখন যেটা হবে যে রিটেলার নতুন ব্যাচের প্রোডাক্ট আর বিক্রি করতে পারবে না, কারণ 250 টাকার প্রোডাক্ট রেখে নিশ্চয়ই কেউ 350 টাকার প্রোডাক্টটা নিবে না। সো এটা একটা খুব বড় চ্যালেঞ্জ এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে। তারপরে নেক্সট পয়েন্ট যদি আমি বলি, থ্রেট অফ কাউন্টারফেট গুডস, যেটা হচ্ছে যে এটা নট অনলি ইন বাংলাদেশ, সব কান্ট্রিতেই মোরলেস এই জিনিসটা আছে যে হচ্ছে প্রোডাক্ট নকল হওয়া, বা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের একদম সিমিলার। আপনারা দেখবেন যে স্যাভলনের যে কত ধরনের নামে স্যাভলন বাজারে আছে, স্যাভলন, স্যালভন, হাবি জাবি, যাবতীয় এমন কোনো নাম নাই যে নামে স্যাভলন পাওয়া যায় না। বাট এই যে আমার একটা নকল জিনিস, এই জিনিসটা কি আমার ব্র্যান্ড ভ্যালুর উপর একটা ইম্প্যাক্ট ফেলছে, যে আমার ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট করছে। কারণ আরেকজন যখন ওই নকল স্যাভলনটা কিনছে, সে কিন্তু স্যাভলন মনে করেই কিনতেছে, কারণ সে ইউজ করার পরে হয়তো দেখতে পাচ্ছে যে কোনো একটা ডিফারেন্স আছে, তখন কিন্তু সে স্যাভলনকেই, মানে স্যাভলনের কোম্পানিকেই, এসিআইকেই দোষ দিবে যে হচ্ছে আমার এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, বা লংজিভিটি ভালো না, বা হচ্ছে স্মেল ভালো না। সো যে কোনো ধরনের ব্লেম কিন্তু আমার মাদার কোম্পানির উপরেই আসবে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ এফএমসিজির ক্ষেত্রে। দেন আমি যদি বলি যে থার্ড পার্টি লজিস্টিক্স, সো থার্ড পার্টি লজিস্টিক্স ইন এ সেন্স আমাদের অপারেশনকে ইজিয়ার করে, আবার ইন এ সেন্স আমাদের অপারেশনের চ্যালেঞ্জগুলোও বাড়িয়ে দেয়। যেমন আমি যদি বলি, আমি আমার ডিস্ট্রিবিউশনের জন্য ট্রাক লাগবেকে হায়ার করলাম। আমি যদি আমার ফুড পান্ডার এক্সপিরিয়েন্স শেয়ার করি, প্যান্ডামার্টের আমরা ডিস্ট্রিবিউশন পার্টটা শুধু নেটওয়ার্কটা আমরা আমাদেরই ডিজাইন করা, বাট ডিস্ট্রিবিউশন পার্টটা যে লজিস্টিক্স যে সাপোর্টটা, যে ট্রাকের অ্যাভেলেবিলিটি এনশিওর করার পার্টটা ছিল ট্রাক লাগবের এন্ডে। সো ট্রাক লাগবের সাথে যখন আমরা কাজ করতাম, তখন দেখা যেত ট্রাক লাগবের এমপ্লয়ের তো কোনো লায়াবিলিটিস নাই আমার প্রোডাক্টের উপর। সো ও আমার প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে মেনটেন করছে, ইন বিটুইন কিছু চুরি হচ্ছে কিনা, ইন বিটুইন প্রোডাক্টের কোয়ালিটি ড্যামেজ হচ্ছে কিনা, প্রোডাক্ট ভেঙে যাচ্ছে কিনা, এই জিনিসটা নিয়ে তারা খুব একটা বদার্ড না। যদিও তাদের সাথে আমাদের এসএলএ আছে, এসএলএ বলতে বোঝায় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সো সার্ভিস লেভেল এগ্রিমেন্টে আমার সবকিছুই মেনশন করা আছে, কিন্তু জিনিসটা হয় কি, ট্রেসেবিলিটির খুব একটা প্রবলেম হয়ে যায়, যে আসলে প্রোডাক্টটা কোন এন্ডে নষ্ট হয়েছে, ডিস্ট্রিবিউশন এন্ডে নষ্ট হয়েছে, নাকি হচ্ছে আমার ইনহাউস থেকে কোনো ড্যামেজ হয়েছে, নাকি আমার এন্ড চ্যানেলে যে আমার রিটেইলারের কাছে ইনহাউসে কোনো ড্যামেজ হয়েছে। সো এই ট্রেসেবিলিটির পার্টটা এখানে এখনো আমি বলবো যে হচ্ছে বেশ কিছু গ্রে এরিয়া আছে। সো এই কারণে তখন দেখা যায় যে আমার যখনই থার্ড পার্টি লজিস্টিক্স আমরা ইন্ট্রোডিউস করছি, তখন ওই ডিপেন্ডেন্সিটা বা ওই কন্ট্রোলটা আমরা হারাচ্ছি।
সো এই জায়গাটাতে আর এটাও সম্ভব না যে আমি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান দেখে আমি আমার ফার্স্ট ডিস্ট্রিবিউশন, সেকেন্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড আমার এন্ড কাস্টমার পর্যন্ত ডিস্ট্রিবিউশন আমি নিজে এনশিওর করব। এই কারণেই থার্ড পার্টিতে যাওয়া, বাট সেখানে কিছু লিমিটেশনস অলওয়েজ আসে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার এফএমসিজি সাপ্লাই চেনে। দেন আমি যদি বলি যে অ্যাভেলেবিলিটি অ্যাক্রস দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেলস, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমি বলছি আমার বাসায় চিনি শেষ হয়ে গেছে, বা হচ্ছে আমার বাসায় কোনো একটা খাবার জিনিস শেষ হয়ে গেছে, কোনো একটা বিস্কিট শেষ হয়ে গেছে, আমি নিচের দোকান থেকে যে নিয়ে আসতেছি। এখন এই নিচের দোকানে আমার ওই প্রোডাক্টসটা অ্যাভেলেবেল রাখা, আমার যেই জিনিসটা যতগুলো লাগবে প্রপার ফোরকাস্ট করে ওইটার অ্যাভেলেবিলিটিটা এনশিওর করা, এটা একটা বড় চ্যালেঞ্জ এফএমসিজির ক্ষেত্রে। কারণ এফএমসিজির ডিমান্ডটা মোরলেস খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না, কিন্তু এখানে একটা কস্ট ফ্যাক্টর আছে। যখনই প্রোডাক্ট কস্টটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে তখন ডিমান্ডটাও ফ্ল্যাকচুয়েট করে। সো ব্র্যান্ড প্রেফারেন্স থাকা সত্ত্বেও দেখা যায় যে মানুষ যখন কম দামে কোনো একটা প্রোডাক্ট পাচ্ছে বা নতুন কোনো প্লেয়ার মার্কেটে এন্ট্রি করছে, তখন দেখা যায় ওইটা ট্রাই করার চেষ্টা করে। তখন দেখা যায় যে আমার ডিমান্ডে অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন আসে। আইদার তখন হতে পারে যে আমার ডেড স্টক বেড়ে যাবে, অথবা স্টক আউট হতে পারে। সো এই অ্যাভেলেবিলিটিটা এনশিওর করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ এফএমসিজি সাপ্লাই চেনে। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার ইনফ্রাস্ট্রাকচার। এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা মেনটেন করার জন্য আমার কি লাগবে, যে আমার লজিস্টিক সাপোর্টটা খুব ভালো হতে হবে। সো লজিস্টিক সাপোর্টটা ভালো হওয়ার জন্য কি হতে হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতে হবে। যেমন আমার যদি রোডস কানেক্টিভিটি না থাকে, কোনো একটা শহরে বা কোনো একটা গ্রামে আমি কমিউনিটি করতে পারছি না, আমার প্রোডাক্টস গুলো পৌঁছাতেই পারছি না, তাহলে তো আমার অ্যাভেলেবিলিটি ওখানে থাকবে না। সো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়াটাও খুব জরুরি এফএমসিজি সাপ্লাই চেনের ক্ষেত্রে। এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স বা এই পয়েন্টস গুলো বোঝা গেছে ভালোভাবে? ইয়েস, ইশরাক। আপু, এন্ট্রি অফ থার্ড পার্টি লজিস্টিক্স নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ইউ মেনশন যে আমরা ওদের হেল্প নিই আর না নিই, কিছু সাবজেক্টিভ প্রবলেমস অ্যারাইজ করতেই পারে। সো হোয়াটস ইউর অপিনিয়ন অন হাউ উই ক্যান সলভ দিস, মানে অথবা মিনিমাইজ করা যায়, বিকজ আমাদের তো একটা অপশন চুজ করতেই হচ্ছে। ওকে, সো এখানে মিনিমাইজ করার জন্য যেটা হবে যে হচ্ছে ভিজিবিলিটি বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াতে হবে। যে আমার প্রোডাক্টস গুলো, যেমন আমি ট্রাক লাগবের সাথে আমাদের রিলেশনের কথা বললাম। সো ট্রাক লাগবের সাথে যখন আমরা ফার্স্ট কাজ শুরু করেছিলাম তখন মান্থলি দেখা যেত, সরি এক্সকিউজ মি, মান্থলি দেখা যেত প্রায় 3-4 লাখ টাকার ডেভিয়েশন চলে আসতেছে আমার স্টকে। আমার স্টক আইদার ওর এন্ডে ভেঙে যাচ্ছে, ট্রান্সপোর্ট এন্ডে চুরি হয়ে যাচ্ছে, বা কিছু একটা হচ্ছে ইন বিটুইন হচ্ছে কমিউনিকেশন। সো তখন আমরা কি করলাম যে আমাদের এন্ড থেকে যাতে গ্রে এরিয়া গুলো যতদূর সম্ভব মিনিমাইজ করা যায় সেটা এনশিওর করার জন্য আমাদের এখানকার যে ডিস্ট্রিবিউশন সেন্টার, মেইন যে ডিস্ট্রিবিউশন সেন্টার, সেখানে সিসিটিভি ক্যামেরা একদম প্রপার, যেখানে লোডিং আনলোডিং পয়েন্টটা আছে সেখানে আমরা সিসিটিভি ইনস্টল করলাম। এবং ট্রাক লাগবে যে বা ড্রাইভার হোক বা যেই প্রোডাক্টগুলো বুঝে নিচ্ছে তার থেকে আমার একটা চালান কপি দিতে হয়। যে কোনো প্রোডাক্ট যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি তখন অবশ্যই আমাকে চালান কপি দিয়ে পাঠাতে হয়, আদারওয়াইজ ট্রাফিক পুলিশ অ্যান্ড সবাই মাঝে খুব ঝামেলা করে এগুলা নিয়ে। কারণ হচ্ছে আমি প্রোডাক্টটা ইলিগাল ওয়েতে পাঠাচ্ছি কিনা, প্রোডাক্টটার মালিকানা কে, প্রোডাক্টটা কোনোভাবে মানে বাইপাস হয়ে আসছে কিনা, ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। সো এইগুলো এনশিওর করার জন্য আমার একটা চালান কপি দিতে হয়। সো ওই চালান কপিটাতে আমরা যেটা করতাম যে ট্রাক যে ড্রাইভার বা যেই ইনচার্জ যাচ্ছে উনি প্রোডাক্টগুলো বুঝে নিবে আমাদের এন্ড থেকে, বুঝে চালান কপি সাইন করে একটা আমাকে দিয়ে যাবে, একটা সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সে ওই চালান কপিটা যখন আমার এন্ড রিটেইলারের কাছে ডিস্ট্রিবিউট করছে তখন ওই পয়েন্টেও, ওই লোডিং আনলোডিং পয়েন্টেও আমরা সিসিটিভি ইনস্টল করলাম, সো দ্যাট যে আমাদের ভিজিবিলিটিটা থাকে যে আমি এখান থেকে কতগুলো কার্টন পাঠাচ্ছি, ওখানে যে কতগুলো কার্টন আনলোড হচ্ছে।
এবং যেই ইনচার্জ বুঝে নিয়ে যাচ্ছে সে থাকা অবস্থায় প্রোডাক্টগুলো ওখানকার ওয়্যার হাউসের যে ইনচার্জ আছে সে প্রোডাক্টগুলো বুঝে নিচ্ছে। সো এর ফলে কি হলো যে হচ্ছে অলমোস্ট আমাদের 90% এই মিসিং কেস বন্ধ হয়ে গেল। কারণ যখনই একটা ভিজিবিলিটির মধ্যে আসলো, একটা এন্ড টু এন্ড ভিজিবিলিটি, আমি বলবো না এটা 100% অ্যাকুরেট একটা প্রসেস, এখানে আরো ফাইন টিউন করার জায়গা আছে, but still we were able to minimize it down to 90%. So এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট ছিল যে আমাদের যেখানে 4-5 লাখ টাকা 3-4 লাখ টাকা মান্থলি একটা লস বেয়ার করতে হচ্ছিল, সেখানে এটা থাউজেন্ডসে চলে আসলো। তো এভাবে করা যায়। আরো বেশ কিছু প্রসেস আছে, যেমন আমি ব্লকচেইন ইন্ট্রোডিউস করতে পারি, বাট সেগুলো বেশ অ্যাডভান্স প্রসেস যেটা এখনো আমরা ওইভাবে এক্সপ্লোর করতে পারি নাই। বাট ইন ফিউচার যখন এআই ডিপেন্ডেন্সি আরো বাড়বে, যখন আমরা টেক ডিপেন্ডেন্সি বেশি হয়ে যাবে, তখন আমরা ওগুলো প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো। Am I clear? Yes, Apu, thank you. ওকে, নেক্সট আরেকজন কি জন হাত তাশদিদ। Ji Apu, am I audible? Yes, yes. Okay, Apu, so you mentioned the threat of counterfeit goods is a real issue. So apart from going for legal action, supply chain এর দিক থেকে how do we tackle this issue? Like এখানে legal action ছাড়া আর কি ওয়ে আছে? লিগ্যাল অ্যাকশন ছাড়া ওয়ে আছে, যেমন হচ্ছে আমরা স্টিকারিং যেটা করি, বা হচ্ছে কিউআর কোড গুলো আমরা যেগুলো ইউজ করি, সেখান থেকে ইউ ক্যান স্ক্যান অ্যান্ড check the origin of this product and check the production facilities, manufacturing description, everything you can check in the QR code or the hologram sticker. So এটা একটা ওয়ে। সেকেন্ড যেটা থাকে যে হচ্ছে আমার সবগুলো কোম্পানির একটা করে ইউএসপি থাকে, ইউনিট সেলিং প্রপোজিশন। সো ওই ইউএসপিটা যেটা থাকে সেইটাকে এতটাই স্ট্রং করা যাতে হচ্ছে জিনিসটা কপি করাটা একটু টাফ হয়। সো এইটা যেমন হয় যে আমি কোয়ালিটি আমার এনশিওর করা, আমার সাপ্লাই চেনের প্রোডাকশন কোয়ালিটি এনশিওর করা, সাপ্লাই চেনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ওভাবে স্ট্রং করা যাতে হচ্ছে আমি কাউন্টারফেট প্রোডাক্টগুলো আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে এন্ট্রি করতে না পারে, এই জিনিসগুলো এনশিওর করার পার্টটা সাপ্লাই চেনের এন্ডে আমরা করতে পারি। Thank you, Apu. ওয়েলকাম। নেক্সট সাইম জি বলেন। আচ্ছা, আপনি এখানে মেনশন করেছেন যে ল্যাক অফ প্রপার ইনফ্রাস্ট্রাকচার, তো এই প্রবলেমটা কোম্পানিগুলো কিভাবে ট্যাকেল করে? কারণ এটা তো মোর অফ স্টেটের একটা ব্যাপার, সেটা রোড ঘাট ঠিক করা বা এই জিনিস। এটা এখানে আমি ওকে, থ্যাংক ইউ। সো এখানে যেটা হচ্ছে যে সবকিছু যে সাপ্লাই চেইন এন্ড থেকে আমি সলিউশন করতে পারবো ব্যাপারটা এরকম না। এখানে বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, বেশ কিছু ইন্টারনাল ফ্যাক্টর থাকে। সো ল্যাক অফ প্রপার ইনফ্রাস্ট্রাকচার এটা আমার একটা চ্যালেঞ্জ, বাট এটা আমি সোললি সাপ্লাই চেইন এন্ড থেকে আমি এই চ্যালেঞ্জের সলিউশন আমরা ওভারকাম করতে পারবো না। যেটা আমরা করতে পারবো যে হচ্ছে আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা টার্শিয়ারি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপ করতে পারবো, যে যাতে হচ্ছে ওই জায়গাগুলোতে আমরা বাই এনি মিনস প্রোডাক্টগুলো পৌঁছাতে পারি। বাট এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজটা এটা সোলি সাপ্লাই চেইন কখনোই এই জিনিসটা অ্যাড্রেস করতে পারবে না। Am I clear? Yeah, thank you for. And আমি আরেকটা জিনিস যেটা মেনশন করতে চাচ্ছি, I have to add something here on. Sure. So if I take an example of porcelain, which is from SMC, and এটা ডিস্ট্রিবিউশন তো আমি দেখলাম অনেক আগে থেকে হচ্ছে, ধরেন একদম গ্রাম মানে একদম টার্মিনাল যেসব এরিয়া গুলো আছে ওইগুলোতে পৌঁছে গেছে। সো ওরা এই জিনিসগুলো মানে এই ধরনের প্রোডাক্ট গুলো কিভাবে এত আগে থেকেই এই ধরনের চ্যালেঞ্জ গুলোকে কিভাবে ওরা কি ট্যাকেল করেছে? আচ্ছা, এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে এইটার সাথে গভর্নমেন্টের একটা লাইসেন্স থাকে, কারণ এটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। হেলথ কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে গভর্নমেন্টের অনেক সাবসিডিজ থাকে, গভর্নমেন্টের অনেক এফোর্ট থাকে এই জিনিসটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা স্ট্রং করার জন্য। তো এই ওরসালাইনের যে ইস্যুটা বললেন, ওরসালাইনের ইস্যুটা হচ্ছে এটা নট অনলি নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটা কিন্তু হসপিটাল নেটওয়ার্কের সাথে খুব ওয়েল কানেক্টেড। যখনই আমি আরেকটা ইন্ডাস্ট্রি নেটওয়ার্কের সাথে কানেক্ট করছি তখন আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। আমি যখন একটা একদম গ্রামের কোনো একটা
একটা হসপিটাল বা কোনো একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনের সাথে আমি একটা টাই আপ করছি, তখন তারাও বাধ্য আমার জিনিসটা সব জায়গায় অ্যাভেলেবেল করার জন্য। বিকজ কিন্তু আপনি এই কাজটা যে কোনো একটা ড্রিঙ্কস বা হচ্ছে যে কোনো একটা শ্যাম্পু বা যে কোনো একটা সাবান, এটার ক্ষেত্রে কিন্তু আপনি এই টাইপটাতে যেতে পারবেন না। সো এই চ্যালেঞ্জটা এখানে আছে, যেই চ্যালেঞ্জটা ফার্মাতে অনেক কম। Yeah, it's clear for now. Thank you so much. Okay. So I think we have a question in chat box. Could you please state a few examples of visible inefficiencies that raise product cost concerns? ওকে, সো প্রোডাক্ট কস্ট কনসার্নের একটা এক্সাম্পল কিন্তু আমি অলরেডি বলেছি, যেটা হচ্ছে যে আমি বললাম যে হচ্ছে ইনফ্লেশনের কারণে যেটা হয় যে আমার প্রোডাক্টের কস্টটা ভ্যারি করছে। সাপোজ আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, আমাদের লাস্ট ইয়ারের মিডের সেকেন্ড হাফে অয়েলের প্রাইসটা অনেক বেশি ফ্লাকচুয়েট করছিল। সো আমি যদি বলি যে হচ্ছে সয়াবিন তেলের ফুড পান্ডাতে আমি যদি বলি, যখন আমি প্যান্ডামার্টে ছিলাম তখন সয়াবিন তেলের এই যে প্রাইস ফ্লাকচুয়েশনটা যে হচ্ছে ফার্স্ট ছিল 780 টাকা, সেখান থেকে হয়ে গেল 995 টাকা বা এরকম, মানে 1000 টাকার কাছাকাছি 5 লিটার সয়াবিন অয়েলের দাম। সো তখন যেটা হলো যে আমাদের কাছে পুরনো বেশ কিছু স্টক ছিল। পুরোনো স্টক বলতে ওই 780 টাকা দামের যেই 5 লিটারের বটলগুলো, ওগুলো অনেক বেশি স্টক করা ছিল। তো তখন আমরা একটা প্রাইস বেনিফিট পেয়েছি ইন আ সেন্স যে হচ্ছে আমি তখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি এমআরপির বাইরে তো বিক্রি করতে পারবো না। সো আমি ওটার গায়ে যেহেতু 780 টাকা লেখা আছে, আমাকে 780 টাকাতেই ওটা বিক্রি করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু মার্কেট প্রাইসের থেকে কমে দিতে পারছি কি, সো ওই প্রোডাক্টটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে। আনটিল অর আনলেস আমি নতুন প্রোডাক্টটা ইনহাউস করতে পারছি, আমার কিন্তু একটা স্টক আউট সিচুয়েশন চলে আসবে। সো এই যে একটা ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ তৈরি হয় এই প্রোডাক্ট কস্টের কারণে, এটাই হচ্ছে এফএমসিজির চ্যালেঞ্জটা। এম আই ক্লিয়ার? কার যেন কোয়েশ্চেন ছিল, আমি মিস দ্য নেম। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? সাদিয়া। ইয়েস। হ্যাঁ ম্যাম, তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে এটা আসলে এই প্রসঙ্গের স্লাইটলি বাইরে, কিন্তু সাপ্লাই চেইন রিলেটেডই। তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে, there are two main schools of thought. একটা হচ্ছে যে বাফার স্টক মেইনটেইন করা, যেটা আপনি মাত্র বললেন যে ফুড প্যান্ডার ছিল তাই দে হ্যাড অ্যান অ্যাডভান্টেজ। আরেকটা নতুন চিন্তাধারা হচ্ছে যেটা আজকাল আমরা দেখি অনেক, যে জাস্ট ইন টাইম। তো এখানে এই দুটাকে আসলে একটা কোম্পানি, ধরেন একটা এফএমসিজি কোম্পানি, কেমনে ওয়ে করবে যে কোনটার দিকে তাদের ঝুঁকা উচিত আরো বেশি, যে বাফার স্টক মেইনটেইন করা, এন্ড করলেও কতটুকু মেইনটেইন করা উচিত, লাইক কত পার্সেন্টেজ, ওই অ্যামাউন্টটা আপনি কেমন একটা ইউনিলিভার ওটা কেমনে নির্ধারণ করবে যে কতটুকু তাদের বাফার স্টক আগের থেকে ধরে রাখা উচিত, আবার অন দি আদার হ্যান্ড নাকি জাস্ট ইন টাইমটা আরো বেশি খরচ কম হয়? এখানে আপনার অপিনিয়নটা। আচ্ছা, সো বাফার স্টক বা জাস্ট ইন টাইম যদি আমি বলি, এটা হচ্ছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কনসেপ্টস। সো বাফার স্টকের মধ্যে হচ্ছে আমার বেশ কিছু ভ্যারিয়েবলস থাকে, যেই ভ্যারিয়েবলস গুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিই যে আমার বাফার স্টকটা বা সেফটি স্টকটা বা কন্টিনজেন্সি স্টকটা কতটুকু হবে। যে আমি যদি এরকম করে বলি যে প্রোডাক্টের ক্যাটাগরাইজেশন আছে ABC, I don't know if you know it or not, যে আমার যে কোনো একটা স্টক আমার হাতে এটার টার্নওভারের উপর ডিপেন্ড করে, এটার ভলিউম, এটার সেলস ভলিউমের উপর ডিপেন্ড করে একটা ক্যাটাগরাইজেশন করা হয়। ABC XYZ বা ABCS, এক একটা কোম্পানি এক একটা ক্যাটাগরাইজেশন ফলো করে। সো এটা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা প্রোডাক্টের যখন কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট আমাদের হয়, সেটার জন্য আলাদা মার্কেট থাকে। এভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা মার্কেটে আমাদের প্রোডাক্টটা আমরা সেল করতে পারি। না, কনসেপ্টটা আসলে এরকম না। আমি জাস্ট ব্রিফলি একটু বলি, কারণ না হলে আমরা টাইমের সাথে কভার করতে পারবো না। সো যেটা হচ্ছে যে আমার ABC XYZ মডেলটা, যেটা ABC মডেলটা এরকম হয় যে আমার যে কোনো একটা কোম্পানির একটা সেলস ভলিউম থাকে, যে ভ্যালু ভলিউম একটা প্রপোজিশন থাকে। যেমন হচ্ছে সাপোজ আমার কোম্পানিতে 100টা প্রোডাক্ট আছে, 100টা SKU আছে।
স্টক কিপিং ইউনিট, 100টা এসকেইউ আছে। সো এই 100টা এসকেইউর মধ্যে আমার 20টা এসকিউ এরকম আছে যেটা আমার টপ 80% সেলসে কন্ট্রিবিউট করছে। আমার ভলিউম ওয়াইজ প্রোডাক্ট হচ্ছে 20টা, কিন্তু আমার সেলস কন্ট্রিবিউশন হচ্ছে টপ 80%। মানে আমার সেলসের আমি যদি 100 টাকার বিক্রি করি, তার মধ্যে 80 টাকাই বিক্রি হচ্ছে এই 20টা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলোকে তখন আমরা এ ক্লাসিফিকেশনে ফেলি, যে এই প্রোডাক্টগুলো আমার টার্নওভার খুব ফাস্ট হয়, যে আমার এই প্রোডাক্টগুলো আমি আসার সাথে সাথে সেল আউট হয়ে যায়, যেহেতু আমার ভ্যালু কন্ট্রিবিউশন বেশি। সো এই প্রোডাক্টগুলোকে আমি মোর ফোকাস করব। সো এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা চাইলে একটা সার্টেন সেফটি স্টক মেনটেন করতে পারি, কারণ আমি জানি যে এই প্রোডাক্টগুলোতে আমার রিস্ক কম, এই প্রোডাক্টগুলো আমার স্লো মুভিং এ যাবে না, বা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমি যদি স্টক করেও রাখি একটা সার্টেন টাইম পরে এটা অবশ্যই সেল আউট হয়ে যাবে। সো এটা হচ্ছে এ ক্যাটাগরি গেল। দেন নেক্সট 15% কন্ট্রিবিউশন যেখান থেকে আসতেছে সেটাকে আমরা বলি বি ক্যাটাগরি। সো এই বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হয়, যে বি ক্যাটাগরির ক্ষেত্রে একটা সার্টেন লেভেলের সেফটি স্টক আমরা মেনটেন করতে পারি ডিপেন্ডিং অন ফ্রিকোয়েন্সি, যে এটা কত মাসের টার্নওভার। ইনভেন্টরি টার্ন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে এই কনসেপ্ট গুলো আপনারা একটু গুগল করলেই দেখতে পাবেন, আর বা কাজ করতে গেলেও কনসেপ্ট গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়ে যাবে। ইনভেন্টরি টার্নওভার বলতে বোঝায় যে আমার হচ্ছে কত কুইকলি জিনিসটা আমার সেলে কনভার্ট হচ্ছে, আমার স্টক থেকে কত কুইকলি আমি সেল আউট করে আমি ক্যাশ বের করে নিয়ে আসতে পারছি, লিকুইডেট করতে পারছি। সো এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। সো ইনভেন্টরি টার্নের ক্ষেত্রে আমার XYZ 3টা ক্যাটাগরাইজেশন আছে। সো আমার ABC XYZ এর দেখবেন, আপনারা গুগল করলেই দেখতে পাবেন যে একটা ম্যাট্রিক্স আছে, AX AY BX BY এরকম করে। সো এর উপর ডিপেন্ড করে এটার একটা, যে এই এক্স ক্যাটাগরি, সাপোজ এক্স ক্যাটাগরির আমার পুরো বছরে এটার ফ্ল্যাকচুয়েশন কেমন ছিল, যে তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আমরা দেখি যে কত বেশি এটার ডিমান্ডটা ফ্ল্যাকচুয়েট করেছে। যদি ফ্ল্যাকচুয়েশন খুব বেশি হয়, সেক্ষেত্রে আমার সেফটি স্টকের পরিমাণ কমে যাবে, কারণ যত বেশি ফ্ল্যাকচুয়েট করবে তত আমার জিনিসটা আনসার্টেন, আমি জানি না কত তাড়াতাড়ি সেল করতে পারবো। সো তখন আমি কি করবো, আমি যদি সেফটি স্টকটা বাড়িয়ে দেই, তখন কিন্তু আমার রিস্ক ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, কারণ ওই প্রোডাক্টটা সেল আউট না হওয়ার চান্সেস কিন্তু ইকুয়াল। যে আমি এই প্রোডাক্টটা আমি এই মানে সেফটি স্টক যেটা রাখছি সেটা আমার স্টকে জমে যেতে পারে, ডেড স্টক হয়ে যেতে পারে, বা হচ্ছে ওভার স্টকে চলে যেতে পারে। সরি, Excuse me, ma'am. Extremely sorry, ma'am, for interrupting to your amazing session. Ma'am, আমরা আপনার ইমেইলে একটি another meeting link পাঠিয়েছি. We sincerely apologize, ma'am, for the inconvenience, ma'am. We will be very grateful to you. Please, if you join through this link, another meeting link, ma'am, and continue your amazing session. Ma'am, we have already no issue, but we have completed 1 hour here. Ma'am, almost it has Okay. 50 minutes. Okay, ma'am. And I would like to request all our participants to join through the new link which is given in the comment section within 5 minutes. Okay, then আমি এটা অফ করে দেন ওটাতে জয়েন করছি। Sure, ma'am. Thank you so much, ma'am. Thank you.
হচ্ছে রেডি টু মেক টু স্টক, মেক টু অর্ডার। সো মেক টু অর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে জাস্ট ইন টাইমটা মেক টু অর্ডারের ক্ষেত্রে খুব বেশি কাজ করবে, যে আমি কোনো কিছু স্টকে রাখবো না, আমি যখন কোনো একটা অর্ডার আসছে তখন সেটা আমি বানিয়ে জাস্ট ডিসপ্যাচ করে দিব। সো এটার ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা হয় যে হচ্ছে আমার এভেলেবিলিটিটা একটা কনসার্ন থাকে, যে জিনিসগুলোর একটা ফিক্সড ট্রেন থাকে, যেমন হচ্ছে আমার যে কোনো একটা বিস্কিট আমার মান্থলি 1000 প্যাকেট বিক্রি হয়। সো সেই বিস্কিটটা যদি আমি 1000 প্যাকেট প্রোডাকশনে না রেখে আমি কাস্টমার অর্ডারের জন্য ওয়েট করি, তাহলে কি হবে, আমি কাস্টমার লুজ করব, বিকজ আমার ওই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকবে না। সো ওটার ক্ষেত্রে আমি যেমন হচ্ছে এই 1000 প্যাকেট তো অর্ডার হবে, আমি জানি এটার সিজনাল ট্রেন্ড বা হচ্ছে আমি যদি সিজনাল ট্রেন্ড বা অন্য কোনো ফ্যাক্টর কনসিডার না করে আমি জাস্ট বেস ফোরকাস্টের উপর ডিপেন্ড করে সেটার অ্যাভেলেবিলিটি রাখি, তাহলে আমি 1000 প্যাকেট রাখবো। সো এটা হচ্ছে যে জাস্ট ইন টাইম, সেফটি স্টক, আমার মেক টু অর্ডার, মেক টু স্টক, এগুলো সব হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা কনসেপ্ট। সো এগুলোর ডিটেইলের জন্য যদি দরকার হয় পরবর্তীতে আমরা অন্য কোনো সেশনে হয়তো আলোচনা করব। আজকে আমি আর ইন ডেপথে যেতে পারছি না বলে দুঃখিত। কার যেন কোয়েশ্চেন ছিল, এটা মোটামুটি আমি একটু কভার আপ করার চেষ্টা করেছি। হোপ ইউ আর ক্লিয়ার নাও। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো গোয়িং টু নেক্সট স্লাইড। এখন আমরা একটু দেখি যে হচ্ছে জাস্ট সাপ্লাই চেনের, আমি এফএমসিজি সাপ্লাই চেনের সাথে আমি একটু ডিজিটাইজেশনটা অ্যাড করতে চাচ্ছি আজকের সেশনটাতে। সো টু মেক ইট বিট মোর ফ্রুটফুল, যেই কনসার্নগুলো আমাদের এতক্ষণ ছিল, যেই চ্যালেঞ্জগুলো আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম, সেটার অনেকটাই আমরা ডিজিটাইজেশনে যদি আমরা যাই সেক্ষেত্রে কভার আপ করতে পারবো। আমি যদি এখানে আমি জাস্ট ব্রিফলি একটু ডিসকাস করার চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলা এখন পর্যন্ত কি আছে। যখন 1800 সেঞ্চুরি ছিলাম আমরা, তখন এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1, যেটা ছিল স্টিম ইঞ্জিনের মাধ্যমে যখন আমরা একটা মেকানিক্যাল প্রোডাকশনের দিকে গেলাম, সেটা ছিল আমার ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেন আসলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2, যেটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি কম্বাশন ইঞ্জিনের মাধ্যমে যখন আমি হচ্ছে আমার প্রোডাকশনটাকে ম্যাস প্রোডাকশনে নিয়ে গেলাম। আগে কি হতো যে আমার মেকানিক্যাল প্রোডাকশন যেটা ছিল সেটা আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম ছিল। যখন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2 আসলো, ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিসিটি হলো, তখন যেটা হলো যে এটা আমি ম্যাস প্রোডাকশনের ক্ষেত্রে নিয়ে গেলাম। দেন আসলো আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3, যেটা হচ্ছে 1970s এর দিকে, যেখানে ছিল হচ্ছে আমার আইটি রেভলিউশন, আমার কম্পিউটার ইন্ট্রোডিউস হলো। সো তখন যেটা হলো অটোমেশনের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করলো। এখন আমরা যেই রেভলিউশনে আছি এটা হচ্ছে IR 4। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে ডিজিটাল সাপ্লাই চেন। সো ডিজিটাল সাপ্লাই চেনের কিছু আসপেক্টস আমি আজকে একটু ডিসকাস করবো আপনাদের সাথে। সো টু গিভ ইউ আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ নেক্সট। সো এটার সাথে শুধু যে ডিজিটাল সাপ্লাই চেন সেটা না, স্মার্ট ম্যানুফ্যাকচারিং আছে, ডিজিটাল প্রোডাক্টস আছে, সার্ভিসেস আছে, বিজনেস মডেলস আছে। সাপোজ এই যে সার্ভিস মডেল যেগুলো আছে, যে সেবা XYZ এর যে কাজগুলো করছে, বা হচ্ছে পাঠাও, উবার, দেন হচ্ছে ফুড পান্ডা, এই যে সার্ভিস মডেলগুলো আছে, এগুলো সব হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর পার্ট। আর যেটা থাকছে ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে যেটা হচ্ছে যে আমি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেই মানে সেগমেন্টটাতে আমরা এখন আছি, সেই ডেটাটা কাজে লাগিয়ে আমি একটা ডিসিশন মেকিং এ যেতে পারছি, সেটাকে ডিজিটাইজ করছি। আর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেম। সো ডিজিটাল ইকোসিস্টেমে কি হবে, এই যে ডেটা এখন যেটা আছে, যেই ডেটাগুলো এখন কালেক্ট করা হচ্ছে, এই বিগ ডেটাকে কাজে লাগায় আমি সেটাকে আরো মোর ইন্টিগ্রেটেড একটা ভ্যালু চেইন নেটওয়ার্ক তৈরি করতে পারবো। জিনিসগুলো আরো ভার্চুয়াল যেই আমরা যে এখন বলি AR VR, দেন হচ্ছে AI এর যেই জিনিসগুলো, সেগুলো মোর প্রমিনেন্ট হবে, সেটা আরো বেশি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিবে। সো আমি যদি ডিজিটাল সাপ্লাই চেনটাকে
একটু এলাবোরেট করি। সো এখানে কি থাকছে, ডিজিটাল সাপ্লাই চেনের মধ্যে আমার ইন্টিগ্রেটেড প্ল্যানিং এন্ড এক্সিকিউশন থাকে, লজিস্টিক্স ভিজিবিলিটি থাকে, প্রকিউরমেন্টের একটা রেভলিউশন চলে আসছে, প্রকিউরমেন্টের সোর্সিং এর ক্ষেত্রে, প্রকিউরমেন্টের সাপ্লায়ার চুজিং এর ক্ষেত্রে, তারপর ভেন্ডার লিস্টিং এর ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রে আমরা এখন মোর ডিজিটাইজড। দেন আমার স্মার্ট ওয়্যার হাউসিং আছে, ইফিসিয়েন্ট স্পেয়ার পার্টস মেইনটেনেন্স আছে, অটোনোমাস অ্যান্ড B2C লজিস্টিক্স আছে, আমার একদম কনজিউমার পর্যন্ত আমি লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছি। আগে যেটা ছিল যে আমি রিটেলার পর্যন্ত লজিস্টিক্স সাপোর্ট দিতাম, এখন আমি কনজিউমার পর্যন্ত লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছি। তারপর হচ্ছে সাপ্লাই চেনের অ্যানালিটিক্স গুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো এটাই হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। এখন আমি যদি আর একটু ডিগ ডাউন করি যে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন গুলো আমি কিভাবে করছি। সো ফার্স্টে যদি আমি বলি যে হচ্ছে লজিস্টিক্স ইনোভেশনের মধ্যে কিরকম হতে পারে, সাপোজ আমি আগে যেটা করতাম যে কোনো একটা প্রোডাক্ট আমার ঢাকা থেকে খুলনায় যেতে কতক্ষণ লাগছে জিনিসটা আমি ট্র্যাক করতে পারতাম না, যে আমার ড্রাইভার কি রাস্তায় ঘুমাচ্ছে নাকি কোথাও গাড়ি বন্ধ করে বসে আছে, আমাকে বলতেছে জ্যামে আছে। সো এই জিনিসটা মনিটর করার আমার কোনো ওয়ে ছিল না। বাট যখনই আমি এখন জিপিএস ইউজ করছি বা হচ্ছে আমি VTS ট্রাকের ভেহিকল ট্র্যাকিং সিস্টেম যখন আমি ইনস্টল করে দিচ্ছি ট্রাকগুলোতে, গাড়িগুলোতে, তখন কিন্তু আমি একদম রিয়েল টাইম দেখতে পাচ্ছি যে ও এখন কোথায় আছে, সেই জায়গাটাতে এখন কোনো জ্যাম আছে কিনা। সো এই যে লজিস্টিক্স ইনোভেশনের মাধ্যমে আমার পুরো ওয়েটার একটা ভিজিবিলিটি চলে আসতেছে। সো এটাই হচ্ছে ডিজিটাইজেশন। দেন আমি যদি বলি যে হচ্ছে আমাদের ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি হচ্ছে যে আমি রিয়েল টাইমে দেখতে পাচ্ছি যে আমার স্টক কতটুকু আছে, আমার সামনের দিকে ডিমান্ড কি আছে, আমার সাপ্লাই লাইনে কি এখন প্রোডাকশন চলছে। সো এই পুরো জিনিসটার কিন্তু এখন আমরা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমে WMS এর মাধ্যমে রিয়েল টাইম আপডেটটা পাচ্ছি। তারপর যদি আমরা বলি ই কমার্স বা কুইক কমার্সে কি হচ্ছে, এখন 30 মিনিটে ডেলিভারি দেয়, যে কোনো কিছু আপনি 30 মিনিটে ডেলিভারি পাবেন। সো এই জিনিসটা এনশিওর করার জন্য সবকিছুর একটা টাইম বেসড ভিজুয়ালাইজেশনটা খুব দরকার। সো এইটা আমাকে ডিজিটালাইজেশন থেকেই আমি এই জিনিসটা পেয়েছি। সো ই কমার্স যেটা হচ্ছে যে হলো আমার যে কোনো অনলাইন ট্রানজাকশন যেটা বলি, আর কুইক কমার্স হচ্ছে এই যেটা হচ্ছে এই যে 30 মিনিটে ডেলিভারি বা 1 ঘন্টায় ডেলিভারি, 1.5 ঘন্টায় ডেলিভারি, এইটা হচ্ছে আমার কুইক কমার্সের মধ্যে যায়। আর ই কমার্সের মধ্যে আমার সব অনলাইন ট্রানজাকশন যায়। দেন যেটা হচ্ছে যে রিয়েল টাইম ডেটা ড্রিভেন সাপ্লাই চেন। সো এখন যেটা হচ্ছে আমি সব আপডেট রিয়েল টাইমে পাচ্ছি। আগে এক সময় যেটা হতো যে দিন শেষে আমি যখন সব স্টক কাউন্টিং করব, তারপর আমি জানতে পারবো আমার হাতে এখন কত স্টক আছে, কালকে আমার কতটুকু স্টক লাগবে, কালকে আমার কতটুকু পাইপলাইন থেকে অর্ডার যাবে। সো এই জিনিসগুলো আমার একটা দিন ল্যাগ ছিল বা 2টা দিন ল্যাগ ছিল। এখন যেটা হচ্ছে সবকিছু রিয়েল টাইম। সো এই রিয়েল টাইম ডেটাটা পাওয়াতে আমার যেটা হচ্ছে যে আমার ডিসিশন মেকিংটা খুব কুইক হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারছি যে আমি কি নেক্সট ব্যাচ প্রোডাকশনে যাব কি যাব না, আমার কি এখন নতুন ব্যাচ দরকার, নাকি আমার আগের স্টকটা রিপ্লেনিশ হতে কতক্ষণ টাইম লাগবে, আগের স্টকটা সেল আউট হতে কতক্ষণ টাইম লাগবে, এই পুরো জিনিসটা আমি মনিটর করতে পারছি। তারপরে আরো অ্যাডভান্স যেটা হচ্ছে যে ড্রোন ডেলিভারিজ, এখনো বাংলাদেশে শুরু হয়নি, বাট অ্যামাজন কিন্তু ড্রোন ডেলিভারিজ করছে। সো ড্রোন ডেলিভারিজে কি হচ্ছে যে আমার ডেলিভারি প্রসেসটা আরো ফাস্টার হয়ে যাচ্ছে, আমার ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, আমি ট্র্যাক করতে পারছি ইজিয়ার। সো এই সব জিনিসগুলো হচ্ছে আমার সাপ্লাই চেনের ফিউচার। সাপ্লাই চেনে এখনো এই রেভলিউশন গুলো হচ্ছে, এই ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, সামনের দিকে আরো বেশি হবে, তখন আমি পুরো ডিজিটাইজেশনে চলে যেতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে সাপ্লাই চেনের ফিউচার। সো আপনারা যারা সাপ্লাই চেন নিয়ে কাজ করতে চান বা সাপ্লাই চেন নিয়ে কোনো ইন্টারেস্ট আছে, তারা আস্তে আস্তে এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করা শুরু করবেন। সো নেক্সটে যদি আমি যাই যে আমার সাপ্লাই চেন ডিজিটাইজেশনের বেনিফিটস কি। সো ফার্স্ট বেনিফিট যদি আমি বলি যে বেটার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি যেটা বললাম যে ডিজিটাল ইনভেন্টরি বলেন, স্টক আউট বলেন, ডেড স্টক বলেন, সবকিছু আমি রিয়েল টাইমে দেখতে পাচ্ছি। সো আমার
ক্যাশ ফ্লোটা কিরকম হবে আমার কোম্পানির আজকের দিন শেষে, বা হচ্ছে এই মুহূর্তে আমার কোম্পানি প্রফিটে আছে না লসে আছে, আমার প্রাইস ইনক্রিজ করতে হবে কি করতে হবে না, এই সব ডিসিশন গুলো, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট গুলো আমার খুব ইজিয়ার হয়ে যাচ্ছে। আমার কোনো কিছুর উপর ওয়েট করতে হচ্ছে না যে আমার 2 দিন পরে ডিসিশন নিতে হবে, 2 দিন পরে আমি জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে। সো এই বেটার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা আমার কোম্পানির গ্রোথের ক্ষেত্রে হেল্প করে। দেন নেক্সট যদি আমি বলি মিনিমাইজ লিড টাইম, যেটা আমি একটু আগেই বললাম যে হচ্ছে আমার লিড টাইমটার ট্রেসেবিলিটি যখন বেড়ে গেছে, ট্রান্সপারেন্সি যখন বেড়ে গেছে, আমার লিড টাইমটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। এখানে যদি আমরা ব্লকচেইন ইন্ট্রোডিউস করতে পারি, তখন যেটা হবে যে আমি ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমার একটা ভিজিবিলিটি থাকবে। সেটা হতে পারে আমার ইনবাউন্ড লজিস্টিক্সে, সেটা হতে পারে আমার আউটবাউন্ড লজিস্টিক্সে, আমার ইম্পোর্টের ক্ষেত্রে হতে পারে, এক্সপোর্টের ক্ষেত্রে হতে পারে। সো তখন লিড টাইমটা আরো কমে আসবে, মানে তখন সেটা আরো কন্ট্রোলেবল একটা সিচুয়েশনে চলে আসবে। দেন আমরা যদি বলি যে ইমপ্রুভড ডিসিশন মেকিং, সো ইমপ্রুভ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে হচ্ছে আমি যখন জানতে পারছি যে আমার এখন এই ব্যাচটা শেষ হতে আর 2 দিন সময় লাগবে, সো আমি জানি যে আমার প্রোডাকশন টাইম 2 days, সো আমি এখনই নেক্সট ব্যাচ প্রোডাকশনে চলে যাব। সো এই ডিসিশন মেকিংটা আমি ইনস্ট্যান্ট নিতে পারছি। বা যদি এরকম হয় যে আমার কোনো একটা প্রোডাক্ট স্লো ডাউন হয়ে গেছে, কোনো একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার কারণে মার্কেটে স্লো ডাউন হয়ে যাচ্ছে, বা হচ্ছে কোনো একটা কম্পিটিটর প্রোডাক্ট মার্কেটে চলে আসছে, যে আমার লাক্স সাবানের জায়গায় এখন বিদেশি কোনো একটা সাবান, সাপোজ ডাভ, বা হচ্ছে নট ডাভ, বিদেশি কোনো একটা সাবান, যে কোনো সাবান হতে পারে, সেই সাবানটা আমার মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে। সো এটা ইন্ট্রোডিউস হওয়াতে আমার লাক্স সাবানের সেলটা কমে গেল। তো তখন আমার কি করতে হবে যে আমার হাতে যে স্টকটা আছে সেটার কভারেজ কতদিন আছে তার উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নিব যে আমি নেক্সট ব্যাচ প্রোডাকশনে যাব কি যাব না, গেলেও কবে যাব। সো এই ডিসিশন গুলো আমরা হচ্ছে এই অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি গুলো আমরা এখন পাচ্ছি ডিজিটাইজেশনের মাধ্যমে। দেন কিউরেটেড ডেটা কমিউনিটিস, সো ইন্টারনেট অফ থিংস, এটা খুব এখন বাজওয়ার্ড। সো এখানে যেটা হচ্ছে যে আমি পারফরমেন্স মার্কেটিং দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমি ফোকাস করতে পারছি মোর অ্যাকুরেট যে আমার এই প্রোডাক্টের পারফরমেন্স এখন ভালো হচ্ছে। সাপোজ আমার কাস্টমার অ্যাকসেপ্টেন্স বাড়ছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্টের কমে যাচ্ছে আস্তে আস্তে, আমার রিপিট কাস্টমার বাড়ছে। সো তখন কি হচ্ছে, আমি এই প্রোডাক্টটা আমার সামনের দিকে সেল বাড়বে, তো তখন আমি মোর অ্যাকুরেট ফোরকাস্ট করতে পারবো। সো যখন আমার ফোরকাস্টিংটা অ্যাকুরেট হবে তখন আমার সাপ্লাইটাও অ্যাকুরেট হবে, সাপ্লাইটাও আমি অ্যাভেলেবিলিটি বাড়াতে পারবো। তো এই জিনিসগুলো আমাকে ডিজিটাইজেশন থেকে আমরা পাচ্ছি। তো এই ডিজিটাইজেশনের কনসেপ্টটা আপনাদের সাথে জাস্ট ব্রিফলি একটু আমি ডিসকাস করলাম এই কারণে, যাতে হচ্ছে আপনারা নেক্সটে কি হচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পান এবং এটা নিয়ে নিজেরাও একটু পড়াশোনা করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন্স? আই থিঙ্ক আই হ্যাভ কমপ্লিটেড মাই স্লাইডস। ইয়েস, তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স আছে এই পর্যন্ত? কারণ আমার এখানে আদনান। হ্যাঁ আপু, আপনি এখানে রিয়েল টাইম ডাটা ড্রিভেন সাপ্লাই চেইনের কথা বলছিলেন, যে এখানে আমি এখনই দেখতে পাচ্ছি আমার এখানে কি চলতেছে বা আমার প্রসেসটা কিভাবে যাচ্ছে। তো এটা কি মানে কোন একটা মডেল এস্টাবলিশ করে রাখে ওরা প্রিভিয়াস ডাটা থেকে, যে যার থেকে বা যার থেকে আমরা রিয়েল টাইম আপডেটটা পাচ্ছি, মানে এটা কি কোন একটা মডেল থেকে হচ্ছে? এটা কোনো একটা মডেল না, এটা হচ্ছে যেটা হলো যে এই যেটা থাকে যে একটা WMS সিস্টেম বলে, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। সো যে কোনো একটা WMS সিস্টেম যখন কোনো একটা কোম্পানি ইনস্টল করে তখন দেখা যায়, বা এই জিনিসটা আপনি সুপার শপ গুলোতে গেলেও দেখতে পাবেন, যখনই ওরা একটা কিছু আমরা যখন কোনো একটা পারচেজ করে আমরা যখন চেক আউট করি, তখন যখন ও স্ক্যান করছে, স্ক্যান করলে কিন্তু ওই ইনভেন্টরিটা ওর স্টক থেকে মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাচ্ছে মানে ওর স্টকটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। ওর যদি একটা প্রোডাক্ট সেল হচ্ছে, তার মানে ওর স্টকটা যদি আগে 5টা ছিল এখন 4টা হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু রিয়েল টাইম আপডেট হচ্ছে। এটা কিন্তু এমন না যে ও দিন শেষে সবকিছু ট্যালি করে বলবে যে আজকে আমি এই জিনিস 4টা বিক্রি করছি, সো আমার একটা থাকবে। এটা কিন্তু এমন না। এই সেম স্টকটা কিন্তু যে ডিমান্ড প্ল্যানিং করছে, যে সাপ্লাই প্ল্যানিং করছে অফিসে বসে, সে রিয়েল টাইমে দেখতে পাচ্ছে, কারণ ওই ড্যাশবোর্ডটা তার কাছে আছে। ক্লিয়ার? আচ্ছা, বেসড অন দ্যাট দেন তখন তারা ডিসিশন মেকটা করে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, রাজিন ইসলাম। ইয়েস ম্যাম, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ম্যাম, আমার 2টা প্রশ্ন ছিল আসলে। একটা
একটা হচ্ছে ছোট আর একটা একটু বড়। ছোটটা আমি আগে করি, দুইটা একসাথে করি। বাংলাদেশে আমরা এখন হাউ ফার আর উই ফ্রম ইউজিং ব্লকচেইন? তো ব্লকচেইন একটা বাজওয়ার্ড, আমরা একটু মানে গুগলে যদি সাপ্লাই চেইন ইয়ে পেই, তাহলে এই ওয়ার্ডটা ব্লকচেইন আজকাল অনেক শোনা যায়, বাট আসলে বাস্তবে আমরা এটা বাংলাদেশে কতটা কাছে আছি এটার থেকে। আর একটা প্রশ্ন হচ্ছে ম্যাম, আমরা এতটা ডিজিটাইজেশন পড়ছি, ফাইন, বাট ফর মোস্ট এফএমসিজি কোম্পানিজ, ধরেন ইউনিলিভার হোক বা ম্যারিকো হোক, ওদের কিন্তু অনেক ভাস্ট মেজরিটি একটা সেলস ভলিউম আসে এই মম এন্ড পপ মুদির দোকানগুলো থেকে। তো ওইখানে গিয়ে কতটাই বা ডিজিটাইজেশন সম্ভব? আচ্ছা, সো আমি ফার্স্ট কোয়েশ্চেন যদি অ্যাড্রেস করি, ব্লকচেইনের ক্ষেত্রে আমি বাংলাদেশের প্রগ্রেস যেটা বলবো, যে আমরা কিন্তু অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট যে সেক্টরটা আছে নর্মালি, যেই জায়গাটাতে ধরেন আমরা কোনো একটা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করছি বা কোনো একটা ফিনিশ গুডস এক্সপোর্ট করছি, এই এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরটাতে কিন্তু আমার ব্লকচেইন অলরেডি ইউজ হচ্ছে। আমি যদি আমার আইসিআরসির এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমার যে কোনো একটা প্রোডাক্ট জেনেভা থেকে শিপমেন্ট হবে, সো জেনেভা থেকে যখন শিপমেন্ট হচ্ছে তখন ফার্স্টে আমার কাছে একটা গ্রিন লাইট চাই যে আমি প্রোডাক্টটা পাঠাবো কিনা। সো যখন প্রোডাক্টটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি একটা নোটিফিকেশন পাচ্ছি যে আমার প্রোডাক্টটা পিক আপের জন্য রেডি। এটা যেই ডিস্ট্রিবিউট যেই হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি এটা ট্রান্সপোর্ট করবে, সে এটা কবে পিক করছে সেই নোটিফিকেশনটাও কিন্তু আমার কাছে আসছে। ব্লকচেইনের মেইন কনসেপ্টটাই হচ্ছে যে আমি প্রত্যেকটা ব্লকে যে যখন চেঞ্জ হচ্ছে, ওই ব্লকের আপডেটটা অল পার্টিজ এর কাছে যাবে। সো এই এক্সপোর্ট ইম্পোর্টের যেই সেকশনটা, এখানে কিন্তু অলরেডি ব্লকচেইন ইমপ্লিমেন্টেড। বেশ কিছু অর্গানাইজেশন অলরেডি ব্লকচেইন ইউজ করছে। যেমন আমি যদি ডেলিভারি অর্গানাইজেশন গুলোর কথা বলি, ডিএইচএল, ফেডেক্স, এরা কিন্তু অলরেডি ব্লকচেইন ইউজ করছে। এটা নট অনলি বাংলাদেশ বা হচ্ছে মানে গ্লোবালি অন্য কান্ট্রিতে ইউজ করছে, বাংলাদেশেও কিন্তু ওরা এই সেম কনসেপ্টটাই ইউজ করছে ওদের ডেলিভারির ক্ষেত্রে। কারণ আমার ডিএইচএল যখন আমার একটা প্রোডাক্ট পিক করছে, সেটা যখন শিপমেন্ট হচ্ছে তখন আমি একটা নোটিফিকেশন পাচ্ছি, যখন আমার পোর্ট অফ অ্যারাইভালে আসতেছে তখন আমি একটা নোটিফিকেশন পাচ্ছি, যখন আমার সিএনএফ এজেন্টের কাছে ও হ্যান্ড ওভার করছে তখন আমি একটা নোটিফিকেশন পাচ্ছি। সো এই পুরো ভিজিবিলিটিটাই হচ্ছে ব্লকচেইনের পার্ট। ব্লকচেইন বলতে আমরা এটাই বুঝি যে হচ্ছে আমার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে একটা ভিজিবিলিটি থাকবে। এই ব্লকে যত মানুষ কানেক্টেড, এই নেটওয়ার্কে যত মানুষ আছে, সবার কাছে নোটিফিকেশন যাবে। ক্লিয়ার? সো ব্লকচেইনটা আমি যদি আরো, আমার একটা আর্টিকেল আছে, কোনটাতে যেন কোন ইয়েতে যেন আসলো অনলাইন পোর্টালে, সব ব্লকচেইনের একটা আর্টিকেল আছে, আপনারা ওইটা পড়লে দেখতে পাবেন যে হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্লকচেইনটা কাজ করে। নট অনলি সাপ্লাই চেইন, এটা এইচআর এ হতে পারে, এটা ম্যানুফ্যাকচারিং এ হতে পারে, এটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্টে হতে পারে, সবগুলো সেক্টরেই আমরা ব্লকচেইন কাজ ইমপ্লিমেন্ট করতে পারি। সো এটা ছিল ব্লকচেইন পার্ট। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে হচ্ছে আমার ম্যারিকো বা ইউনিলিভারের ক্ষেত্রে, can you repeat the question? Sorry. Yes, sure, ma'am. তো আমাদের যেটা বললাম যে এই ম্যারিকো ইউনিলিভার বাংলাদেশের এফএমসিজি কোম্পানিগুলোর বিশাল একটা অঙ্ক সেলস আসে মুদির দোকানগুলোর থ্রুতে, বা ছোট মানে ছোটখাটো দোকানগুলোর সাথে, নট লাইক দ্য বিগ। তো ওখানে ডিজিটাইজেশন কতটা পসিবল? আচ্ছা, এখানে ডিজিটাইজেশন যেভাবে পসিবল সেটা হচ্ছে যে আমরা ওদেরকে একটা করে ডিভাইস দিয়ে দিতে পারি, বা যেহেতু ওদের কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নেই, সেক্ষেত্রে যেটা হয় যে এই যে কোম্পানিগুলো আছে তাদের যে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা হচ্ছে এই মম এন্ড পপ দোকানগুলো থেকে ডিমান্ড এবং ফোরকাস্টটা কালেক্ট করে এবং সাপ্লাই এবং ইনভেন্টরি স্ট্যাটাসটা কালেক্ট করে। সো আমরা ওই লেভেলটা মানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ডিজিটাইজেশন করতে পারি, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হতে পারে যে আমরা এখানে সেকেন্ড ওয়েটাতে বেশ ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, বিকজ হচ্ছে আমি যদি ইচ অ্যান্ড এভরি মম এন্ড পপ শপকে আমি যদি কোনো একটা সলিউশন দিতে চাই, কোনো একটা WMS সিস্টেম দিতে চাই, সেটা বেশ
এক্সপেন্সিভ একটা ব্যাপার হয়ে যাবে, কস্ট ইফেক্টিভ মানে অনেক বেশি কস্ট ইনকার করবে ওখানে। তো ওই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা সব কোম্পানি আসলে করতে চায় না। এই কারণে যেটা হয় যে এই সেলস রিপ্রেজেন্টেটিভকে দিয়েই হচ্ছে এই ডিজিটাইজেশনটা আপাতত প্ল্যান করা হচ্ছে, যে হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের কাছে ডিভাইসটা থাকে এবং তারাই আপডেটটা দেয় যে হচ্ছে আমার তার যে এরিয়াটা আছে তার এই এরিয়াটাতে সাপোজ 10টা দোকান আছে, 10টা দোকানের কোনটাতে কত স্টক আছে এবং কোনটাতে সেলস এর পরিমাণ কিরকম। ক্লিয়ার? ওকে, নেক্সট আর কেউ কি হ্যান্ড রেজ করেছে? আর কারো কোনো কোয়েশ্চেনস? ইয়েস, শাদিদ। আচ্ছা ম্যাম, সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ইটস আ বিট রিলেটেড টু দ্য কেস, যে আমাদেরকে যে একটা ইমাজিনারি কোম্পানি দেওয়া হয়েছে খাদ্য, যেটার সাপ্লাই চেইনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো কেসে আর কি দেওয়া ছিল যে উই হ্যাভ টু শো দ্য ফিজিবিলিটি অফ দি সাপ্লাই চেইন দ্যাট উই আর শোয়িং। সো এটা আমরা লাইক উইদাউট হ্যাভিং এনি ফাইন্যান্সিয়াল নলেজ আমরা কেমনে এটাকে কোয়ান্টিটেটিভলি দেখাবো যে এটা ফিজিবল আমাদের সাপ্লাই চেইনটা? কেসটা আমার কাছে নেই এখন, সো আমি ডিটেলস কিছু বলতে পারছি না, বাট ওখানে নিশ্চয়ই কোনো না কোনো ডেটা দেওয়া আছে যেটার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন যে জিনিসটা ফিজিবল হবে কি হবে না। সেটার সেলস ডেটা হতে পারে, বা সেটার ফোরকাস্ট হতে পারে, বা হচ্ছে সেটা ট্রেন্ড হতে পারে। যে কোনো একটা অ্যানালাইসিস আপনার ওখানে বলা আছে, যেটার উপর বেস করে আপনি বলতে হবে যে এটা ফিজিবল হবে কি হবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Welcome. Any questions? I guess no more questions. So you can mail me at this email address, and this is my LinkedIn profile. Okay, thank you for listening, and I will be happy to help if you have any questions. So just send me an email and I will address that. Thank you so much. And thank you so much, ma'am, for your cooperation. And as we had restriction issues, ma'am, so we had to switch the meeting link, and you were very cooperative, ma'am, and we are very grateful to you and to have you in our show, ma'am. Thank you so much. Thank you so much. Thank you, take care, bye. ওকে, সো আমাদের এর সাথে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড সেশনটি, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাপ্লাই চেইন অ্যালায়েন্স পেজে চোখ রাখতে হবে ফর দ্য ফার্দার আপডেট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। সো এখানে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড সেশনটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।